সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনির দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলে ঝাঁকে ঝাঁকা মিসাইল বৃষ্টি শুরু করেছে। ইরান মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এবং 650 জন মার্কিন সেনাকে হত্যা করেছে। ইরানকে সাহায্য করছে রাশিয়া এবং চীন। ইরানের হয়ে লড়ে যাচ্ছে হিজবুল্লাহ হুতিরা। কি মনে হয়, শেষ পর্যন্ত কি ইরান এ যুদ্ধে জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। নতুন নেতৃত্বে ইসরায়েল এবার ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর। ট্রাম্পের হুমকির পরও ইরান যুদ্ধে যোগ দিচ্ছে না ব্রিটেন। আরো জানিয়ে দিব, রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা চলমান, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরাকে 2টি মার্কিন স্থাপনা নিশানা করে ড্রোন হামলা। ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র। যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু কঠিন বিপদে পড়েছে পাকিস্তান। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের হামলায় হতাহত 650 মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। নতুন নেতা মোস্তফা খামেনির অধীনে ইসরায়েলের দিকে ইরানের এবার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নির্দেশনায় প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সোমবার ওই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনির দায়িত্ব গ্রহণের পর এটি তার শাসনামলে ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ। ওই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এখন নতুন এবং ভয়াবহ মোড় নিলে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বার্তায় ওই ক্ষেপণাস্ত্র হামলার খবরটি প্রকাশ করে। এই প্রচারণার অংশ হিসেবে IRIB একটি বিশেষ ক্ষেপণাস্ত্রের ছবিও জনসম্মুখে প্রকাশ করেছে, যা বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে যে ক্ষেপণাস্ত্রটির গায়ে বিশেষভাবে লেখা রয়েছে, আপনার সেবায় প্রস্তুত সাইয়েদ মোস্তফা। এই বার্তার মাধ্যমে মূলত নতুন নেতার প্রতি সশস্ত্র বাহিনীর আনুগত্য এবং তার অধীনে ইসরায়েল বিরোধী কঠোর সামরিক অবস্থানের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। তেহরানের ওই আকস্মিক এবং শক্তিশালী আক্রমণ ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় এক ধরনের বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। মোস্তফা খামেনির নেতৃত্বে ইরানের একটি নতুন সামরিক রণকৌশল ইঙ্গিত দিচ্ছে যে পূর্ববর্তী প্রশাসনের তুলনায় তিনি আরো বেশি আগ্রাসী ভূমিকা পালন করতে পারেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বজায় রাখতে এবং ইসরায়েলি কর্মকাণ্ডের জবাব দিতে। মোস্তফা খামেনি সরাসরি সামরিক শক্তি ব্যবহারের পথ বেছে নিয়েছেন। ওই ঘটনার পর পুরো অঞ্চল যুদ্ধের দামামা আরো প্রকট আকারে বাঁচতে শুরু করেছে এবং বিশ্বনারা তার পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছেন। ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি এবার হিজবুল্লাহর। ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে দেশটির উত্তরাঞ্চলে বেশ কয়েক শহরে নতুন করে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ। গোষ্ঠীটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে এসব হামলার কথা নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরে মিসগাব ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। পৃথক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে হামলা করেছে। এর আগেও ওর একই লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। হিজবুল্লাহ আরো জানায়, লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বাহিনী যেসব অঞ্চলে হামলা চালাচ্ছে তার জবাবে হিজবুল্লাহ হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি 2 সেনা সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে রোববার স্থানীয় সময় ভোরে ওই হতাহতের ঘটনা ঘটে। টাইমস অফ ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়, নিহতের একজন সার্জেন্ট মাহের খাতার, তিনি 91তম গ্যালিলি আঞ্চলিক ডিভিশনের কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটে কর্মরত ছিলেন। দ্বিতীয় নিহত সেনা সদস্যের নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন IDF। প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে দক্ষিণ লেবাননের একটি ইসরায়েলি সেনা পোস্টের কাছে, যেটি ইসরায়েলের সীমান্তবর্তী মানারা এলাকার ঠিক বিপরীতে অবস্থিত। সূত্র আল জাজিরা। ট্রাম্পের হুমকির পরও ইরান যুদ্ধে যোগ দিচ্ছে না ব্রিটেন। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এমনকি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি। চলমান পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে ওই সিদ্ধান্তের কথা জানান তিনি। কিয়ের স্টারমার বলেন, আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত এবং বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যতই চাপ থাকুক, আমাদের মূল্যবোধ এবং নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে। ওই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের চাপের কাছে নথি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে। স্টেমার বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে। তিনি বলেন, ওই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না। এটি ভেবেচিন্তে সিদ্ধান্ত, যা জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে। আমি এই সিদ্ধান্তে অটল। এর আগে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সহায়তা করছে না। আমি কখনো ভাবিনি এমনটা দেখব। যুক্তরাজ্যের কাছে এমনটা কখনো আশা করেনি। আমরা যুক্তরাজ্যকে ভালোবাসি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন না দেওয়ার কিয়ার স্টারমার মুসলিম ভোটারদের খুশি করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ব্রিটেন এখন আর আগের মতো নেই। রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা চলমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, তেহরান এবং মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান এবং এটা একটা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি। তিনি এটিকে একটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারিত্ব বলে বর্ণনা করেছেন। এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন বলে জানায় আল জাজিরা। রাশিয়ার কাছ থেকে ইরান কোনো সাহায্য পাচ্ছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, দুদেশ বহু বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখেছে। আরগচি বলেছেন, আমাদের সঙ্গে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি গোপন কোনো বিষয় না। এটি অতীতে ছিল এবং এখনো রয়েছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। রাশিয়া কি ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে পেতে সাহায্য করছে? এই প্রশ্ন উত্তরে আব্বাস আরগচি বলেন, তার কাছে এ বিষয়ে বিস্তারিত সামরিক তথ্য নেই, কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। ইরাকে দুটি মার্কিন স্থাপনা নিশানা করে ড্রোন হামলা। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, নিরাপত্তা সূত্র ওই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন কূটনৈতিক স্থাপনা নিশানা করে ড্রোন এবং রকেট হামলা চালানো হয়। পুলিশ সূত্র বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই রকেট এবং ড্রোন প্রতিরোধ করে এবং ধ্বংস করে। সূত্র রয়টার্স। ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক জোরদার করতে আগ্রহী হলেও অতীতে চীনকে দেওয়া অর্থনৈতিক সুবিধা নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর টিআরটি ওয়ার্ল্ডের। রাইসিনা ডায়ালগে ভূ রাজনীতি এবং অর্থনৈতিক বিষয়ক এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এমন মার্কিন উপরাষ্ট্রপতি স্টেফান ল্যান্ডিউ বলেছেন, প্রায় 2 দশকে আগে চীনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে নীতিগত ভুল করেছিল, ভারতের ক্ষেত্রে সেই ভুলের পুনরাবৃত্তি করা হবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতের অসীম সম্ভাবনাকে কাজে লাগিয়ে যৌথভাবে কাজ করতে চায়। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন যে চীনের দ্রুত অর্থনৈতিক উত্থানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ওয়াশিংটনে অনেক বেশি সতর্ক অবস্থান নিচ্ছে। ল্যান্ডিউ বলেছেন, ভারতকে বুঝতে হবে 20 বছর আগে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ভুলগুলো করেছিল, ভারতের ক্ষেত্রে তা করা হবে না। তার এই মন্তব্যকে অনেকে চীনের দ্রুত অর্থনৈতিক উত্থান এবং পরে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি হয়ে ওঠার প্রেক্ষাপটকে সতর্ক বার্তা হিসেবে দেখছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে জ্বালানি সরবরাহের সম্ভাব্য বিঘ্ন মোকাবেলায় ভারতের সঙ্গে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রস্তাব দেন তিনি। ল্যান্ডিউ জানান, ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে ওয়াশিংটন নয়াদিল্লির সঙ্গে কাজ করতে প্রস্তুত। এদিকে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি ক্ষেত্রে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী 30 দিন পর্যন্ত ওই সুবিধা কার্যকর থাকবে বলে জানা গেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের ক্ষেত্রে এই একটি বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। কয়েক দফা আলোচনার পর গত মাসে ভারতীয় পণ্যের উপর আরোপিত শুল্ক 50% থেকে নামিয়ে 18% করেছে ওয়াশিংটন। তবে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি এখনো চূড়ান্ত হয়নি এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে। ল্যান্ডিউ বলেছেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতেছে, যা উভয় দেশের জন্য লাভজনক পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্র শুল্ককে কূটনীতিক এবং বাণিজ্যিক সমঝোতার হাতের হিসেবে ব্যবহার করছে। একই সময় ভারত কৌশলগত অবস্থান বজায় রেখে একাধিক দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিস্তৃত করছে। আমেরিকার উপর নির্ভরশীলতা কমাতে নয়াদিল্লি ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সঙ্গে বনদন বাণিজ্য চুক্তি করেছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বহুমুখী কৌশল গ্রহণ করেছে ভারত। যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু কঠিন বিপদে পাকিস্তান। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে ঘিরে শুরু হওয়া সংঘাত পাকিস্তানকে একটি জটিল কূটনৈতিক অবস্থার সামনে দাঁড় করিয়েছে। একদিকে প্রতিবেশী ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত এবং সম্পর্ক, অন্যদিকে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি। এই দুই বাস্তবতার মাঝে ভারসাম্য রক্ষা করে এখন ইসলামাবাদকে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পাকিস্তানের সঙ্গে ইরানের প্রায় 900 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। একই সঙ্গে সৌদি আরব সহ উপসাগরীয় বিভিন্ন দেশে পাকিস্তানের লাখ লাখ শ্রমিক কাজ করেন। ফলে মধ্যপ্রাচ্যে
মধ্যকালীন সংঘাত বাড়লে তার প্রভাব সরাসরি পাকিস্তানের উপর পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছর সৌদি আরবের সঙ্গে পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করে। ওই চুক্তিতে বলা হয়েছে এক দেশের উপর হামলাকে দুই দেশের উপরে হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই বাস্তবতা ইরান যদি সৌদি আরবে হামলা বাড়ায় তাহলে পাকিস্তানের অবস্থান কি হবে তা নিয়ে দৃষ্টিতে আলোচনা বাড়ছে। এখন পাকিস্তান মূলত কূটনীতিক তৎপরতার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ইসলামাবাদ ইরান সৌদি আরব সহ দুই দেশের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় বাস্তবতা হলো ইরানকে সরাসরি প্রতিক্রিয়া হিসেবে কর দেখা কঠিন, কারণ দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত বাণিজ্যিক সম্পর্ক এবং রাজনৈতিক যোগাযোগ রয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের ভেতরে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে এবং সাম্প্রতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলিম বসবাস করায় পরিস্থিতি আরো সংবেদনশীল হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের ধারণা পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে না, তবে পরিস্থিতি তৈরি হলে সৌদি আরবকে আকাশ প্রতিরক্ষা বা সীমিত সামরিক সহায়তা দিতে পারে। একই সঙ্গে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে ইসলামাবাদ। তাদের মতে ওই সংকটে পাকিস্তানের সবচেয়ে কার্যকর ভূমিকা হতে পারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা এবং দুপক্ষের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া। ইরানের হামলায় হতাহত 650 মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে তাদের পরিচালিত ট্রু প্রমিস এর অভিযানে প্রথম দুদিনে 650 জনের বেশি মার্কিন সামরিক সদস্য হতাহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং যুদ্ধজাহাজ লক্ষ্য করে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে দেশটির ওই সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি দাবি করছেন বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূলীয় জলসীমা থেকে পিছু উঠতে বাধ্য হয়েছে। দক্ষিণ পূর্ব ইরানের চাবাহর উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থানরত রণতরী লক্ষ্য করে ইরানের নৌবাহিনী 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার পরিপ্রেক্ষিতে রণতরীটি ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে সরে গেছে বলে তিনি উল্লেখ করেছেন। নিহত এবং আহতের সংখ্যার বিষয়ে নাইনি বলেছেন, আমেরিকাদের জন্য এটি হতাহতের খবর অস্বীকার বা গোপন করা স্বাভাবিক, তবে ইরানের গোয়েন্দা এবং যুদ্ধকৃত তথ্য ওই সংখ্যার সত্যতা নিশ্চিত করেছে। তিনি জানান, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবাহিনীর সদর দপ্তরে একাধিকবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলায় 160 জন সদস্য হতাহত হয়েছেন বলেও আইআরজিসির মুখপাত্র দাবি করেছেন। এছাড়া ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র আঘাতে মার্কিন নৌবাহিনীর এমসিটি কমব্যাট সাপোর্ট জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বলে জানানো হয়েছে।